আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়টি পড়াচ্ছিলাম। বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে আমি উৎপাদনের বিভিন্ন ধারণাসমূহের রেখা অঙ্কন পদ্ধতি কিভাবে নির্ণয় করতে হয়, বিশেষ করে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন তুমি কিভাবে নির্ণয় করবে পদ্ধতিগুলো, এবং ওই রেখাগুলো কিভাবে তুমি অঙ্কন করবে তার পদ্ধতিগুলো দেখানো হয়েছিল। পাশাপাশি তিনটি তথ্য আমি তোমাদেরকে দেখিয়েছিলাম উৎপাদন বিধি। সেগুলো ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং স্থির প্রান্তিক উৎপাদন বিধি। তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ক্লাস করার সময় সবসময় তুমি আমার পূর্বের ক্লাসগুলো একবার রিভিশন দিয়ে নেবে, তাহলে কি হবে, আমি যে পড়াচ্ছি সেগুলো তোমার মনে থাকবে। যেহেতু ক্লাসগুলো মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে হয়, মাঝখানে অনেকটা সময় পর পর ক্লাসগুলো আসে, তখন তুমি হঠাৎ করে যখন ক্লাসটা করবে তখন বুঝতে অসুবিধা হবে। কিন্তু তুমি যদি পূর্বের ক্লাসগুলো দেখে তারপর ক্লাসটা করো, সেই ক্ষেত্রে তোমার জন্য সহজ হবে। তুমি করতে পারো কি, প্রতিটা ভিডিও যখন দেখবে তখন ক্লাসগুলো সংক্ষিপ্ত আকারে অথবা ডিটেল একেবারে তুমি লিখে রাখবে। তাহলে কি হবে, পরবর্তীতে যখনই তোমার আমার ক্লাস থাকবে রুটিন অনুযায়ী, তখনই তুমি কি করবে, ওই ক্লাসটার আগে আমার পূর্বের ক্লাসগুলো একবার একটু রিভিশন দিয়ে নেবে, তাহলে আমার এই ক্লাসগুলো বুঝতে তোমার সুবিধা হবে। আজকে আমরা পড়ব মাত্রাগত উৎপাদন ধারণাটি। ঠিক আছে, মাত্রাগত উৎপাদন ধারণাটা একটা দীর্ঘকালীন ধারণা। দীর্ঘকালীন সময়ে এ ধরনের উৎপাদনের বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। সাধারণত উপকরণ যে হারে পরিবর্তন হয় তার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদনের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন। দীর্ঘকালে উপকরণের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তনকে মাত্রাগত উৎপাদন বলে। উপকরণ বেশি হারে পরিবর্তিত হইতে পারে, সমান হারে পরিবর্তিত হইতে পারে, কম হারে পরিবর্তিত হইতে পারে। উপকরণ যে হারে পরিবর্তন হচ্ছে, উৎপাদনটা তিনটা ভিন্ন মাপে পরিবর্তন হতে পারে। সেই অনুযায়ী মাত্রাগত উৎপাদন ধারণাটাকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি। বইয়ে মাত্রাগত উৎপাদন ধারণাটা কয় ভাগে বিভক্ত করা হয়েছে? তিন ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলো কি কি, আমরা সেগুলো সিরিয়ালি পড়ব। প্রথমটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, দ্বিতীয়টা হবে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। আমরা যেহেতু সূচি ও চিত্র সহ বোর্ডে দেখাবো, সেই জন্য আমি প্রথমটা গুছিয়ে নিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে। পরবর্তীগুলো এবারে আমি এখানে একটু চেঞ্জ করে করে দেখাবো। খুব মনোযোগের সহিত দেখলে তুমি বুঝতে পারবে তিনটা তিন ভাগে যে বিভক্ত, সেগুলো অল্প একটু এদিকে চেঞ্জ দেখিয়ে তোমাকে বোঝানো হবে, যাতে তোমার সহজে সেটা মনে থাকে। পরীক্ষায় তোমার যে কোনো একটা প্রশ্ন আসে, দেখা যায় কি হয়তো বর্ধমানটা নিয়ে প্রশ্ন আসলো, অথবা সমানুপাতিক নিয়ে প্রশ্ন আসলো, অথবা স্থির নিয়ে প্রশ্ন আসলো, অথবা হ্রাসমান নিয়ে প্রশ্ন আসলো। তো তুমি সেই অংশগুলো কিভাবে বের করবে সেটি তোমাকে আমি দেখাবো। আসলে আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন ধারণাটি কি দেখি। দীর্ঘকালে উপকরণ যে হারে পরিবর্তন হয়, উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে পরিবর্তন হয়। উপকরণ তুমি যে একটা হারে পরিবর্তন করছো, ধরো উপকরণটা তুমি দ্বিগুণ করেছো, আগে 2 ছিল পরে 4 করেছো, আগে 10 ছিল পরে 20 করেছো, আগে 50 ছিল পরে 100 করেছো। উপকরণটাকে তুমি দ্বিগুণ করেছো। যেমন তোমার ফার্মে আগে ধর 2 জন শ্রমিক কাজ করতো, তুমি সেখানে শ্রমিক করে দিয়েছো 4 জন, তাহলে উপকরণটা দ্বিগুণ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে যদি উৎপাদনটা তার চাইতে বেশি হারে হয়, দ্বিগুণের চাইতে বেশি হারে হয়, তখন সেটা হবে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন ধারণার বেলায় আমরা একটা সূচির সাহায্যে তোমাকে বোঝালে তোমার জন্য বিষয়টা সহজ হবে। সূচিতে দেখো, আমরা জানি উৎপাদনের উপকরণ কয়টি? 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা এখানে 2টা উপকরণ নিয়ে তোমাকে আলোচনা করব। যেহেতু মাত্রাগত উৎপাদন ধারণাটা দীর্ঘকালীন ধারণা, সেখানে সকল উপকরণকে পরিবর্তনশীল বিবেচনা করা হয়। এখানে দেখো আমরা উপকরণ দেখাচ্ছি শ্রম আর মূলধন। শ্রম পরিবর্তন হচ্ছে, দেখো প্রথমে ছিল 2 একক এবং মূলধন ছিল 10 একক। 2 একক শ্রম এবং 10 একক মূলধন মিলে কোনো দ্রব্যের উৎপাদন হতো কতটুকু? 100 একক। 100 একক উৎপাদন হচ্ছে।
এখন আমি শ্রম বৃদ্ধি করেছি দ্বিগুণ। দেখো শ্রম বাড়িয়েছি 2 থেকে 4, মূলধন বাড়িয়েছি 10 থেকে 20, তাও দ্বিগুণ করেছি। উৎপাদন হয়েছে কত দেখো, 100 থেকে 300। এগুলো দেখো উপকরণগুলো, এই দুটা কি উপকরণ, আমি একটু বোঝার সুবিধার্থে লিখছি, এটা তুমি লেখার দরকার নেই। এটাও উপকরণ, এটাও উপকরণ। উপকরণ যে হারে পরিবর্তন হয়, উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে পরিবর্তন হয়। এখানে উপকরণগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, দ্বিগুণ হারে, কারণ এখানে 2 ছিল হয়ে গেল 4, এখানে 10 ছিল হয়ে গেল 20। আর উৎপাদনটা বাড়ছে কি দ্বিগুণের চেয়ে বেশি হারে, কারণ 100 থেকে দ্বিগুণ করলে কত হতো 200, কিন্তু এখানে হয়েছে কত 300, তাহলে দ্বিগুণের চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, উপকরণ যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন যদি তার চাইতে বেশি হারে পরিবর্তন হয়, তাকে বলা হবে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। তাকে বলা হবে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে, উপকরণ যে হারে পরিবর্তন হয়, উৎপাদন যদি তার চাইতে বেশি হারে পরিবর্তন হয়। সেটা আমরা এখন চিত্র দিয়ে দেখাবো। একদিকে আমরা শ্রম দেখাবো, অন্যদিকে আমরা মূলধন উপকরণটি দেখাবো। শ্রম উপকরণটি কত দেখো, 2 আর 4। আমরা কি করবো, এখানে তোমার স্কেলে সেন্টিমিটার অংশ আছে না, সেন্টিমিটার অংশ দিয়ে সবসময় তুমি চিত্র আঁকার চেষ্টা করবে এবং সবসময় এই ব্যবধানগুলো ইকুয়ালি নেওয়ার চেষ্টা করবে। যেমন ধরো আমি 0 থেকে 2 কয়টা আছে, 2 জন শ্রমিক, আবার 2 থেকে 4 কয়জন শ্রমিক, 2 জন শ্রমিক বিতেছে। এই যে এই পরিমাপগুলো সমান হতে হবে। আচ্ছা, এরপরে আসো মূলধন। প্রথমে ছিল 10, তারপর হয়েছে 20, এদের ব্যবধান কি একই, 0 থেকে 10 কয়টা, 10টা, 10 থেকে 20 কয়টা, 10টা। সেজন্য আমরা এখানেও দুইটা বিন্দু নিয়ে যে এই ঘরগুলো সমান হতে হবে, ঠিক আছে, 0 থেকে 10, 10 থেকে 20। এখন আমরা কি করব, 2 জন শ্রমিক এবং 10 জন মূলধন মিলে উৎপাদন হচ্ছে কত, 100, সেটা দেখাবো। আবার 4 জন শ্রমিক এবং 20 একক মূলধন মিলে হচ্ছে কত, 200 একক উৎপাদন, সেটা আমরা 300 একক উৎপাদন, সেটা আমরা এখানে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে সম উৎপাদন রেখা IQ1। এখানে আমরা দেখাবো 100 একক উৎপাদন। এটা হচ্ছে IQ2। এখানে আমরা দেখাবো 300 একক উৎপাদন। উৎপাদন যে হারে বৃদ্ধি পেয়েছে, উপকরণ যে হারে বৃদ্ধি পেয়েছে, উৎপাদন তার চাইতে বেশি হারে বৃদ্ধি পেয়েছে। ছিল 100, হয়েছে কত, 300। এটা হচ্ছে কি সম উৎপাদন রেখা। এই রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান থাকে। কোন কোন বইয়ে, এটাই তুমি যদি পরীক্ষায় এই চিত্রটা আঁকো তোমাকে নাম্বার দেওয়া হবে। কোন কোন বইয়ে এখানে আরেকটা রেখা অঙ্কন করা হয়, সেটাকে বলা হয় এক্সটেনশন পথ বা সম্প্রসারণ পথ। ওই রেখাটা তুমি যদি আঁকো তাও ভুল হবে না, না আঁকলেও তোমাকে নাম্বার দেয়া হবে, ঠিক আছে। ও ই বা এটাকে অনেকে এক্সটেনশন পথ, সম্প্রসারণ পথ হিসেবে ইপি হিসেবে লিখে। হ্যাঁ, তুমি যদি এই রেখাটা ও ই লিখে, শুধু পি লাগবে না, এই রেখাটা অঙ্কন করো তাও তোমাকে নাম্বার দিবে। এটা যদি অঙ্কন নাও করো তাও তোমাকে নাম্বার দিবে। এই রেখাটা আসলে এই যে দুইটা সম উৎপাদন রেখার, সমখরচ রেখা ও সম উৎপাদন রেখার ভারসাম্য বিন্দু যোগ করে যে রেখাটা পাবে সেটাকে বলা হয় কি এক্সটেনশন পথ। এখানে ওই সম উৎপাদন বিন্দুগুলো যোগ করে এই রেখাটা অঙ্কন করা হয়েছে। যখন একাধিক সম উৎপাদন রেখা অঙ্কন করা হয় সেটাকে যোগ করে সাধারণত উৎপাদন সম্প্রসারণ পথটা পাওয়া যায়। একাধিক সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখার স্পর্শক বিন্দু মিলে এই রেখাটা অঙ্কন করা হয়ে থাকে। তো এই রেখাটা কোনো কোনো বইয়ের চিত্রটা এরকমই থাকে। এই যে কোন কোন বইয়ের চিত্রটা এমন থাকে, এটা দিয়েও তোমাকে নাম্বার দেওয়া হবে। আবার যদি এক্সটেনশন পথ সহ দাও তাও নাম্বার দেওয়া হবে। আমি তোমাকে দুই ধরনেরই দেখিয়েছি। আচ্ছা, আসো আমরা এটা পড়েছি কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এখন আমরা করব একটু পরিবর্তন করলে দেখবে তোমার এই পড়াটা চলে আসবে। এখন পড়বো আমরা
সমানুপাতিক অথবা স্থির মাত্রাগত উৎপাদন। দীর্ঘকালে উপকরণ যে হারে পরিবর্তন হয়, উৎপাদন যদি একই হারে পরিবর্তিত হয়, উৎপাদন একই হারে পরিবর্তিত হলে, যদি আর লাগবে না, উৎপাদন একই হারে পরিবর্তিত হলে তাকে তখন হয়ে যাবে এটা কি সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। উপকরণ যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন একই হারে পরিবর্তিত হলে তাকে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ এখানে দেখো 2 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 4, এখানে দেখো 10 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 20। এটা যদি আমরা 100 থেকে বৃদ্ধি করে 200 করে দেই, তাহলে উপকরণও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, উপকরণ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, উৎপাদনও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। দীর্ঘকালে উপকরণ যে হারে পরিবর্তন হয়, এখানে পরিবর্তিত হয়েছে কি হারে? দ্বিগুণ হারে। উৎপাদন যদি একই হারে পরিবর্তিত হয়, এখানে পরিবর্তিত হয়েছে কেমন হারে? দ্বিগুণ হারে। তখন তাকে বলা হবে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। ফলে এটাকে আমরা অনেক সময় বিধিও বলে থাকি। হ্যাঁ, এখন আমরা যখন চিত্রটা আঁকবো, পূর্বের মতোই 2 আর 10 মিলে আমরা একটা IQ 1 রেখা আঁকবো, 4 আর 20 মিলে আমরা আরেকটা IQ 2 রেখা অঙ্কন করব। এই যে মানগুলো, এই মানগুলো আমি জাস্ট কাল্পনিক নিয়েছি। উদ্দীপকও তোমাদের মানগুলো কাল্পনিকই দেয়া থাকবে। এটা তোমার উদ্দীপক অনুযায়ী তুমি মানগুলোকে এখানে চিত্র আঁকার সময় ব্যবহার করবে। এই ক্লাসটা মানে পড়াটা বোঝানোর পরে একটা উদ্দীপক আমি দেখানোর চেষ্টা করব। এখন আমরা কি করব, এই চিত্রটা হুবহু সেম সবসময়ই হবে। 2 আর 10 মিলে একটা IQ 1 রেখা অঙ্কন করব আমরা, সম উৎপাদন রেখা। 4 আর 20 মিলে দ্বিতীয় IQ 2 রেখা অঙ্কন করব আমরা। এখানে আমরা 100 একক উৎপাদন দেখিয়েছি, এখানে আমরা 300 এর বদলে কত একক উৎপাদন দেখাবো? 200 একক উৎপাদন দেখাবো। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তুমি, খুব সহজ। ওই চিত্রটাই আমরা আরেকবার একটু তোমাকে অঙ্কন করে দেখাই, তাহলে মনে হয় সহজ হবে তোমার জন্য। তুমি চিন্তা করছো যে ম্যাডামটা একই চিত্রটাতেই কি জানি দেখিয়ে দিল। এই পাশে আমরা দেখাবো শ্রম, তাই এল লিখলাম। এই পাশে আমরা দেখাবো পুঁজি, তাই কে লিখলাম, ক্যাপিটাল। যেহেতু শ্রম, তাই আমরা 2 আর 4 দেখালাম। এখানে যেহেতু মূলধন, তাই আমরা 10 আর 20 দেখালাম। 2 আর 10 তখন হচ্ছে একটা বিন্দু নিব, 10 আর 20 তখন আমরা 4 আর 20 তখন আমরা আরেকটা বিন্দু নিব। এক্সটেনশন পথটা তুমি আঁকতে পারো, না আঁকতে পারো, সমস্যা না। হ্যাঁ, ওই রেখা হচ্ছে সম্প্রসারণ পথ। এখন আমরা দুইটা, একটা হচ্ছে 1 নম্বর সম উৎপাদন রেখা, আর একটা হচ্ছে 2 নম্বর সম উৎপাদন রেখা। 1 নম্বর সম উৎপাদন রেখায় উৎপাদন দেখানো হচ্ছে 100 একক, 2 নম্বর সম উৎপাদন রেখায় উৎপাদন দেখানো হচ্ছে 200 একক। বুঝতে পারছি? এটা হচ্ছে কি, এই রেখাটা এখন কি নির্দেশ করতেছে? সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা হবে কি, আমি যখনই মুছে কারেকশন করছি, পড়াচ্ছি, তুমি ওগুলো আবার নিজে লিখে নিবে। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আচ্ছা, দীর্ঘকালে উপকরণ যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন তার চেয়ে কম হারে পরিবর্তিত হলে তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলে। আচ্ছা, তখন আমরা এইখানে একটু চেঞ্জ দেখাবো। দেখো, উপকরণ বৃদ্ধি পেয়েছে 2 থেকে 4 দ্বিগুণ, উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10 থেকে 20 দ্বিগুণ। সেই ক্ষেত্রে উৎপাদন দেখো বৃদ্ধি পেয়েছে, এই দুইটা হচ্ছে উপকরণ বেড়েছে, শ্রম বেড়েছে দ্বিগুণ,
মূলধন বেড়েছে দ্বিগুণ, কিন্তু উৎপাদনটা দেখো 100 থেকে 200 হওয়ার কথা যদি দ্বিগুণ হতো, তা না হয়ে দ্বিগুণের চেয়ে কম হারে বেড়েছে। 100 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 150 একক, দ্বিগুণের চেয়ে কম হারে বেড়েছে। তার মানে দীর্ঘকালী উপকরণ যে হারে পরিবর্তিত হয়, উৎপাদন যদি তার চাইতে কম হারে পরিবর্তিত হয়। এখানে উপকরণ পরিবর্তন হচ্ছে দ্বিগুণ হারে, কিন্তু উৎপাদন পরিবর্তন হচ্ছে তার চাইতে কম হারে। সেজন্য সেটাকে বলা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ঠিক আছে? আচ্ছা, তখন চিত্রের পরিবর্তনটা কোথায় হবে? সেম এই চিত্রটাই হবে। 2 আর 10 মিলে একটা বিন্দু, 4 আর 20 মিলে আরেকটা বিন্দু। ওই বিন্দু দিয়ে আমরা দুইটা IQ1 এবং IQ2 আইসোকোয়ান্ট রেখা অঙ্কন করব, অর্থাৎ সম উৎপাদন রেখা অঙ্কন করব। প্রথম সম উৎপাদন রেখায় আমার উৎপাদন হবে 100, দ্বিতীয় সম উৎপাদন রেখায় আমার উৎপাদন হবে 200টা আমরা মুছে দিব, 150। চেঞ্জটা কোথায় নিশ্চয়ই আমরা এখন বুঝতে পেরেছি, যেহেতু তিনটা চিত্র আমরা অঙ্কন করেছি। এই চিত্রটাই থাকবে। প্রথমবার আমি এখানে উৎপাদন দেখাবো যখন বর্ধমান থাকবে, তখন আমি এখানে উৎপাদন দেখাবো 300। যখন সমানুপাতিক থাকবে তখন আমি এই জায়গাটাতে উৎপাদন দেখাবো 200। যখন আমার হ্রাসমান হবে তখন আমি এই জায়গাটাতে উৎপাদন দেখাবো 150। বাকি কাজগুলো কিন্তু সেম। দেখো, উপকরণ দ্বিগুণ হারে বাড়াচ্ছি, কিন্তু উৎপাদনটা একবার দ্বিগুণের চেয়ে বেশি হারে বাড়ছে, অর্থাৎ উৎপাদনটার চেঞ্জ আসবে শুধু কোথায়? এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমরা তিন ধরনের মান দেখাই, একবার 300 দেখাই, একবার 200 দেখায়, আর একবার 150 দেখায়। যখন আমরা 300 দেখাবো তখন হবে বর্ধমান, যখন আমরা 200 দেখাবো তখন হবে সমানুপাতিক, যখন আমরা 150 দেখাবো তখন হবে হ্রাসমান। আচ্ছা, এই মানগুলা সম্পূর্ণ কি কাল্পনিক। আমরা মেইনলি বেসড পয়েন্টটা আমার কি মনে রাখবো? উপকরণ যে হারে পরিবর্তন হয়, উৎপাদন তার চাইতে অধিক হারে পরিবর্তিত হইতে পারে, উৎপাদন সমান হারে পরিবর্তন হইতে পারে, উৎপাদন কম হারেও পরিবর্তন হইতে পারে। ঠিক আছে? যদি তার চাইতে অধিক হারে পরিবর্তন হয় সেটা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। উপকরণ যে হারে পরিবর্তন হয়, উৎপাদন যদি সেই একই হারে পরিবর্তন হয়, তখন হবে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। উৎপাদন যে হারে, উপকরণ যে হারে পরিবর্তন হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় সেটা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন নিশ্চয়ই আমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আমি একটা বোর্ডে আসছে এরকম একটা উদ্দীপক দেখাচ্ছি, তাহলে তোমার বুঝতে আরেকটু সুবিধা হবে। একটু দেখো, এটা একটা নমুনা উদ্দীপক। এখানে দুটো উৎপাদনকারীর বিভিন্ন উপকরণ আর উৎপাদনের একটা সংমিশ্রণ দেখানো হয়েছে। যেমন এই উৎপাদনকারী শ্রম নিয়োগ করছে, দেখো একজন, অর্থাৎ এই উৎপাদনকারীর বেলায় শ্রমটা কি ধরা হয়েছে? স্থির ধরা হয়েছে। মূলধন নিয়োগ করেছে দেখো 1, 2, 3, মূলধনটা বৃদ্ধি পাচ্ছে। মোট উৎপাদন দেখো মোট উৎপাদন দেখো 20, 40 আর 60। আচ্ছা, এটা ছিল একটা উৎপাদনকারীর উপকরণ আর উৎপাদনের সংমিশ্রণ। আচ্ছা, বি উৎপাদনকারীটা দেখো, শ্রম পরিবর্তন হচ্ছে 1, 2, 3, মূলধনও পরিবর্তন হচ্ছে 1, 2, 3, আর মোট উৎপাদন দেখাচ্ছে 20, 30, 35। এগুলো কি? মোট উৎপাদন। আচ্ছা, প্রশ্নগুলো কেমন হতে পারে? এটা দিয়ে তোমার একটা বলতে পারে যে উৎপাদনকারীর ক্ষেত্রে কোন বিধি কার্যকর। এখানে খেয়াল করে দেখো, এটা দুইটা উৎপাদনকারীর বেলায় দুই ধরনের বিধি কার্যকর। আমরা বিগত ক্লাসগুলোতে দুই ধরনের বিধি পড়েছি। উৎপাদন বিধি পড়েছি তিনটা, প্রান্তিকের মধ্যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। একইভাবে আমরা মাত্রাগত উৎপাদনে পড়েছি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন তোমাকে বলতে হবে যে কোন উৎপাদনকারীর বেলায় কোন বিধি কার্যকর হচ্ছে, তুমি কেমনে বুঝবে? এই উৎপাদনকারীর ক্ষেত্রে কোন বিধি কার্যকর? প্রথমে আমরা ওটাতে আসি, এগুলো থাক। এই উৎপাদনকারীর বেলায় আমরা দেখব, আমরা দুই ধরনের করেছি না, একটা প্রান্তিক বিধি, সহজে বলার জন্য আমরা বলি, একটা করেছি বিভিন্ন প্রান্তিক বিধি, 3 ধরনের প্রান্তিক বিধি, আর একটা করেছি 3 ধরনের মাত্রাগত বিধি। যে 3 ধরনের প্রান্তিক বিধি পড়েছে, প্রান্তিক বিধিতে বলা হয়ে থাকে উৎপাদনের কিছু উপকরণ স্থির থেকে অন্য উপকরণ পরিবর্তন হলে, উৎপাদনের কিছু উপকরণ স্থির থেকে অন্য উপকরণ পরিবর্তন হলে, উৎপাদন যদি
বেশি হারে পরিবর্তন হয় সেটা হবে ক্রমবর্ধমান। উৎপাদন যদি একই হারে পরিবর্তিত হয় সেটা হবে স্থির বা সমানুপাতিক। উৎপাদন যদি কম হারে পরিবর্তিত হয় সেটা হবে ক্রমহ্রাসমান। এই উৎপাদনকারীর বেলায় খেয়াল করে দেখো, শ্রম উপকরণটা কি? স্থির। তার মানে কিছু উপকরণ স্থির রেখে কিছু উপকরণ পরিবর্তন করলে উৎপাদন যে হারে পরিবর্তন হয়, উৎপাদন এখন কিভাবে পরিবর্তন হবে এটা বোঝার জন্য ক্রমবর্ধমান, হ্রাসমান আর স্থির বোঝার জন্য আমি কি করতে বলেছিলাম, সব সময় প্রান্তিকটা আমরা নির্ণয় করব। এর জন্য প্রথমেই বলে নিয়েছিলাম যে তুমি বিগত ক্লাসগুলো একটু দেখবে। আমরা এটা প্রথমেই দেখিয়েছিলাম, তুমি ক্রমবর্ধমান, সমানুপাতিক বা স্থির এগুলো বোঝার জন্য তোমাকে কি করতে হবে, আমার বিগত ক্লাসে এটা দেখানো হয়েছিল, প্রান্তিকটা নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রান্তিকটা তাহলে আমরা এখানে নির্ণয় করব। এনপি প্রথমে 20, তারপর 40 থেকে 20 গেলে আবার 20, 60 থেকে 20 গেলে আবার 20। তার মানে এখানে প্রান্তিক উৎপাদনটা স্থির, প্রান্তিক উৎপাদনটা স্থির। তার প্রান্তিক উৎপাদন যদি স্থির থাকে বুঝে নিতে হবে এটা কোনটা স্থির। তারপর এখন আমরা বুঝবো যে এটা কি স্থিরের মাত্রাগত উৎপাদন বিধি নাকি স্থিরের প্রান্তিক বিধি। কিভাবে বুঝবো? যদি একটা উপকরণ স্থির থেকে অন্য উপকরণ পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে এটা কোন বিধি, প্রান্তিক বিধি। এটা কি বিধি? প্রান্তিক বিধি। কারণ প্রান্তিক বিধি ধারণাটা স্বল্পকালীন ধারণা এবং স্বল্পকালীন উৎপাদনের কিছু উপকরণ স্থির থেকে কিছু উপকরণ পরিবর্তন করা সম্ভব। সেই জন্য এটা সংজ্ঞাটা হয় এমন যে উৎপাদনের কিছু উপকরণ স্থির রেখে অন্য উপকরণ পরিবর্তন করলে উৎপাদন যদি তার চেয়ে অধিক হারে বাড়ে সেটা হবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন যদি একই হারে বাড়ে সেটা হবে সেটা হবে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন যদি কম হারে বাড়ে সেটা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনটা বাড়ছে কিভাবে, স্থির হারে। উৎপাদনটা বাড়ছে কিভাবে, একটি নির্দিষ্ট হারে বা স্থির হারে। যেমন প্রথমে 20 ছিল, তারপর বেড়েছে 20টা, তারপর বেড়েছে 20টা। প্রতিবারই কয়টা করে বাড়ছে? নির্দিষ্ট একটা হারে 20 করে বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য এটা কি হবে তাহলে, উৎপাদনকারীর বেলায় হবে কি, কোন বিধি? কোন বিধি হবে? স্থির প্রান্তিক উৎপাদন বিধি। কোন বিধি হবে তাহলে? স্থির প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, এটা কোন বিধি হবে তাহলে? উৎপাদনকারীর ক্ষেত্রে কোন বিধি কার্যকর হয়েছে? উৎপাদনকারীর ক্ষেত্রে স্থির প্রান্তিক উৎপাদন বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তারপর তুমি এই বিধি নিয়ে আমরা বিগত ক্লাসে কিভাবে লিখতে হবে এরকম ক্লাসগুলো করেছিলাম, ওই অংশগুলো এখানে বলবো যে স্থির প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে। তারপর এখানের আলোকে চিত্রটা অঙ্কন করে, এই উদ্দীপকের আলোকে চিত্রটা অঙ্কন করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখন আসো বি উৎপাদনকারী। এটা তাহলে উৎপাদনকারী গেল। উৎপাদনকারীর বেলায় কোন বিধি হবে? সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি। আমরা কেমনে বুঝলাম? এই যে একটা উপকরণ স্থির থেকে অন্য উপকরণ এখানে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন আসো বি উৎপাদনকারীর বেলায়। বি উৎপাদনকারীর বেলায় দেখো, শ্রম পরিবর্তন হচ্ছে 1, 2, 3, মূলধন পরিবর্তন হচ্ছে 1, 2, 3। তখন উৎপাদনটা বাড়ছে কিভাবে? 20, 30, 35। এটা কি মোট উৎপাদন? মোট উৎপাদন দেখে দেখো এখানে উৎপাদন বাড়ছে, এখানে উৎপাদন বাড়ছে। মোট উৎপাদন দেখে এটা কোন হার সেটা বোঝা যায় না, সেজন্য আমাকে অবশ্যই কি করতে হবে, প্রান্তিক উৎপাদনটা নির্ণয় করে নিতে হবে। মোট উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে, মোট উৎপাদনটা ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে, মোট উৎপাদনটা স্থির হারে বাড়তে পারে। ঠিক আছে, যেমন এখানে ছিল কি, একটি উপকরণ স্থির রেখে অন্য উপকরণ পরিবর্তন করলে মোট উৎপাদন যদি স্থির হারে বৃদ্ধি পায় সেটা হচ্ছে কি স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখানে দেখো মোট উৎপাদনটা স্থির হারে বাড়ছে 20, 40, 60। এখানে হবে দীর্ঘকালে উপকরণ যে হারে বৃদ্ধি পায় উৎপাদন তার চাইতে বেশি হারে, উৎপাদন তার চাইতে কম হারে, উৎপাদন তার চাইতে সমান হারে বৃদ্ধি পেলে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো উপকরণ বাড়তেছে 1, 2, 3 সিরিয়ালি 1, 1 করে বৃদ্ধি পাচ্ছে। মূলধন বাড়তেছে দেখো 1, 2, 3 সিরিয়ালি একটা একটা করে বাড়ছে। তখন উৎপাদন কিভাবে বাড়ছে সেটা একটু আমরা দেখি। সেই হারটা আমরা কিভাবে দেখবো? সবসময় আমি বলেছি যে এমপি নির্ণয় করে নেব, কি প্রান্তিক উৎপাদনটা নির্ণয় করে নিব। প্রথমটা 20, 30 থেকে 20 বিয়োগ করলে 10, 35 থেকে 30 বিয়োগ করলে 5। তার মানে দেখো এমপিটা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এমপি যদি হ্রাস পায় বুঝতে হবে সেটা কোন হার? ক্রমহ্রাসমান হার। এমপি যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে সেটা কি? ক্রমবর্ধমান হার। এমপি যদি এরকম স্থির থাকে তাহলে বুঝতে হবে কি? স্থির বা সমানুপাতিক হার। যেহেতু এটা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, তাহলে আমরা ধরে নিব কি এটা ক্রমহ্রাসমান
মাত্রাগত উৎপাদন বিধি। কেন মাত্রাগত? কারণ এখানে দুইটা উপকরণই পরিবর্তন হচ্ছে। এটা কেন প্রান্তিক? কারণ এখানে একটা উপকরণ স্থির, অন্য উপকরণ পরিবর্তন হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এটা কি হবে? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে বি উৎপাদনকারীর ক্ষেত্রে কি হবে সেটা? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে বি উৎপাদনকারীর ক্ষেত্রে কোন বিধি কার্যকর? বি উৎপাদনকারীর ক্ষেত্রে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর। তারপর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি কাকে বলে, আর এই উদ্দীপকের আলোকে আমরা চিত্রটা অঙ্কন করব। আচ্ছা, এই দুইটা প্রশ্ন না দিয়ে তোমাকে অথবা এই প্রশ্নটা দিতে পারে। এই দুইটা প্রশ্ন না দিয়ে এভাবে বলতে পারে যে এ ও বি উৎপাদনকারীর ক্ষেত্রে কি একই বিধি কার্যকর? তখন আমরা বলতে হবে যে এ ও বি উৎপাদনকারীর ক্ষেত্রে একই বিধি কার্যকর নয়। এ উৎপাদনকারীর ক্ষেত্রে কোন ধরনের বিধি কার্যকর? স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। আর বি উৎপাদনকারীর ক্ষেত্রে কোন ধরনের বিধি কার্যকর? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর। এই ক্লাসটা বুঝতে হলে, এই অংশটা নমুনা উদ্দীপকের অংশ বুঝতে হলে অবশ্যই আমার 3টা ক্লাস তোমাকে দেখতে হবে। অবশ্যই আমার 3টা ক্লাস তোমাকে দেখতে হবে। গত এই ক্লাসটার পূর্বের 2টা ক্লাস এবং এই ক্লাসটা, এই 3টা ক্লাস তোমাকে অবশ্যই দেখতে হবে, না হলে তুমি এই নমুনা উদ্দীপকটা বুঝতে পারবে না। নমুনা উদ্দীপকটা বুঝতে হলে অবশ্যই কি করতে হবে? তোমার টোটাল 3টা ক্লাস দেখতে হবে। বর্তমানে যে ক্লাসটা চলছে সেটা এবং বিগত আরো 2টা ক্লাস তোমাকে দেখতে হবে, কারণ এই 3টা ক্লাসেই তোমাকে এই 6টা বিধি সম্পর্কে আমি তোমাদের পড়িয়েছি। একটা ছিল 3 ধরনের উৎপাদন বিধি, আর একটা ছিল মাত্রাগত উৎপাদন, যেটা আমরা আজকে পড়েছি। মাত্রাগত উৎপাদনও কয় ধরনের? 3 ধরনের। ঠিক আছে? সহজে বোঝার উপায় হচ্ছে প্রান্তিকের বেলায় কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তন দেখানো হয়। মাত্রাগতের বেলায় 2টা উপকরণই পরিবর্তন দেখানো হয়। বুঝতে পেরেছে? এরকম আরো উদ্দীপক আছে। তোমার কাজ, বাড়ির কাজ হবে, এই যে বিধি আমি দিয়েছি এটা আমি তোমাকে পুরো লিখে দেই নাই, ইচ্ছা করে লিখে দেই নাই কেন, বা চিত্রটা অঙ্কন করে দেখাই নাই কেন? যাতে তুমি নিজে অঙ্কন করে আমাকে দেখাও, তুমি যাতে একটু চেষ্টা করো। তুমি যখন পারবে না, এরপরে আমি তোমাকে এটা সলিউশনের চেষ্টা করব। আগে তুমি চেষ্টা করবে। কি করবে? এটা যে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি, সেটা তুমি ব্যাখ্যা করে লিখবে। কেমনে লিখবে? যেমন তুমি লিখবে যে উৎপাদনকারীর ক্ষেত্রে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করা হয়েছে। এরপরে ওই বিধিটি কাকে বলে লিখবে। এরপরে তুমি প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করে তুমি ব্যাখ্যা করবে যে কেন এটা স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন। ঠিক আছে? এই যে এখানে এই ছকটা তুমি কি করবে? এমপি সহ বাড়তি অঙ্কন করে তারপরে চিত্র এঁকে ব্যাখ্যা করবে। ঠিক আছে? আচ্ছা, বিয়ের বেলায় কি করবে তুমি? বিয়ের বেলায় তুমি করবে কি? তুমি বলবে এটা কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি নির্দেশ করছে। তারপর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি কাকে বলে লিখবে। সূচিটাতে প্রান্তিক সহ অঙ্কন করবে, না অঙ্কন করলেও সমস্যা নাই, সূচিতে প্রান্তিকের দরকার নাই, কারণ আমরা মাত্রাগত উৎপাদনের চিত্রটা কেমন করে অঙ্কন করি একটু দেখাই দিই। হ্যাঁ, এদিকে তুমি শ্রম দেখাবে, এদিকে তুমি মূলধন দেখাবে। শ্রম দেখো 1 2 3, মূলধনও দেখো 1 2 3। তাহলে তুমি এখানে 3টা বিন্দু নিবে, এপাশে 3টা বিন্দু নিবে। বাকি কাজ নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এই যে 1 আর 1, 2 আর 2, 3 আর 3 নিব। তারপরে এক্সটেনশন পাতটা এঁকে দিব। তারপর আমরা কি আঁকবো? সম উৎপাদন রেখা আঁকবো। আমরা আগে 2টা আঁকতাম, এখন 3টা আঁকবো। IQ1, IQ2, IQ3। ঠিক আছে? এটা আমি ছোট করে রেখেছি, তুমি এটা তোমার বাড়ির কাজ। এই 2টা তোমার বাড়ির কাজ। একটা হচ্ছে এটা তুমি লিখবে উৎপাদনকারীর বেলায় কোন বিধি কার্যকর হয়েছে, আমি তোমাকে লিখেই দিয়েছি, কিন্তু বুঝিয়ে তুমি লিখে আমাকে কমেন্টে দেখাবে। বি উৎপাদন বিধির বেলায়ও কোন বিধি সেটা লিখে তুমি আমাকে কমেন্টে দেখাবে। এখানে কিন্তু কি করতে হবে? আমার এই উৎপাদনগুলো দেখাতে হবে। এখানে 20 দেখাতে হবে, এখানে 30 দেখাতে হবে, এখানে 35 দেখাতে হবে। ঠিক আছে? এটার বেলায় এটা বের করে তোমার ছকে টকে দেখাতে হবে না, শুধুমাত্র এটা যে ক্রমহ্রাসমান বোঝার জন্য তুমি নিজে বের করে নেবে। আমি প্রথমে দিকেই বলেছিলাম হ্রাসমান বর্ধমান স্থির বুঝতে হলে অবশ্যই আমাকে কি দেখতে হয়? এমপিটা দেখতে হয়। এমপিটা যদি একদম একই রকম থাকে সেটা স্থির, এমপিটা যদি কমে যায় সেটা হ্রাসমান। আর এমপিটা যদি এরকম হতো, বেড়ে যাচ্ছে না, এমপিটা যদি এরকম হতো তাহলে সেটা হবে কি? সেটা হবে কি? বর্ধমান। ঠিক আছে? আমরা সবসময় এমপিটা দেখে ধরে নিব কোনটা। এখানে কয়টা জিনিস চেক করতে হয় আমাকে। প্রথমে আমাকে বের করে নিতে হবে সেটা কি হ্রাসমান, বর্ধমান নাকি স্থির। তারপর আমি ধরে নিব যে এখানে
দুইটা উপকরণের মধ্যে কি কোনো স্থির উপকরণ আছে কিনা। যদি স্থির উপকরণ থাকে সেটা হবে কি প্রান্তিক বিধি, যদি দুইটাই পরিবর্তনশীল উপকরণ হয় সেটা হবে কি মাত্রাগত বিধি। যথেষ্ট চেষ্টা করেছি যাতে তুমি সহজে বুঝতে পারো। তারপরেও যদি কনফিউশন থাকে তুমি কমেন্টে জানাবে, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। যারা বুঝতে পারছো না, মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না, সহজ উপায় হবে তুমি ভিডিওটা কয়েকবার একটু দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবে, একটু পড়ালেখা করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই আশা করে আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।